সৌদি প্রবাসীদের ভিড় সামলাতে পুলিশের লাঠিপেটা। টিকিটের জন্য টোকেন নিতে সাউদিয়া ও বিমান কার্যালয়ে উপচে পড়া ভিড়। ওরা কি করে দেবেন? আমি 21 তারিখে আমি টোকেন নিয়ে গেছি, এখন আমার কিছু হয়নি। এখন পর্যন্ত নিশ্চয়তা নাই যে আমাদের টোকেন দিবে কি দিবে না। 7 মাস বন্ধ থাকার পর খুলল মক্কা। প্রথম দফায় সুযোগ পাচ্ছেন শুধু সৌদি বাসিন্দারা। সবার জন্য উন্মুক্ত আগামী মাসে। আগামী নভেম্বর থেকে ইনশাআল্লাহ আন্তর্জাতিকভাবে সকল মুসলমানই উমরার জন্য আসতে পারবে। সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালু। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অনলাইনে শুরু হলো একাদশ শ্রেণী ক্লাস। কলেজ ক্যাম্পাসে না যেতে পারার আক্ষেপ শিক্ষার্থীদের। প্রথম দিনেই কারিগরি ত্রুটির অভিযোগ। রিফাত হত্যায় মিন্নির দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বিপথগামী হবেন অন্য নারীরা। পর্যবেক্ষণ আদালতের 6 আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে। এবং ঝুঁকিপূর্ণ সময় পার করছেন করোনা আক্রান্ত ট্রাম্প। সংক্রমণের সময় নিয়ে বিভ্রান্তি, সুস্থ আছেন জানিয়ে ভিডিও বার্তা। দুঃখ প্রকাশ করে শেখ হাসিনার চিঠি। এবার টোকেন নিতে গিয়ে লাঠিপেটার শিকার হলেন সৌদি প্রবাসীরা। প্রতিদিনের মতো আজও সকালে রাজধানীর কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের সামনে ভিড় করেন তারা। এ সময় টোকেন নিতে ভেতরে ঢুকতে না পেরে হোটেল সোনারগাঁওয়ের গেট ভাঙচুর করেন সৌদিগামীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ লাঠিচার্জ করেন। পরে দুপুর 1:30টার দিকে ভিসার মেয়াদ বিবেচনায় 1,500 টোকেন দেওয়ার কথা জানায় সাউদিয়া এয়ারলাইন্স। চাকরি বাঁচাতে যে কোনো মূল্যে টিকিট কিংবা টোকেন পেতে মরিয়া আটকে পড়া সৌদি প্রবাসীরা। বারবার আশ্বাসেও কোনো সুরাহা না হওয়ায় ভেঙে পড়েছে সব ধৈর্যের বাঁধ। রোববার 9:30 নাগাদ ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন টোকেন প্রত্যাশীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন। আজকে যে টোকেন দেন, এখন আমরা কি করি? আমরা বিশারমের শেষ এইটুকুই বলতেছি যে আপনারা লাইনে দাঁড়ান, কিন্তু এখানে মানুষ কি আর কি কিছু করার নাই? আজকে টোকেন ফামু না ফামু সেটা আল্লাহ ভালো জানে। 4 জুলাই নতুন করে টোকেন দিবে। আবার এই দিনই 100 টিকিট দেওয়ারও কথা ছিল। তবে সব ভেস্তে যায় এমন অব্যবস্থাপনায়। বিশেষ করে এমন ধাক্কাধাক্কিতে বড় বিপদে পড়েন নারী প্রবাসীরা। এক পর্যায়ে বন্ধ করে দেয়া হয় টিকিট আর টোকেন দেওয়ার কাজ। আলসি টুকুন এখনো দিতেছে না, এখানে দেখা দেয় সেখানে দেখা দেয়, আমি তো বুঝতেছি না যে কোন জায়গায় যে টুকুন দেবে। আমরা তো আসছি গতকালকে, এই পর্যন্ত সিরিয়াল আছে, এখনো টোকেনের কোনো সংবাদ নাই। 8 তারিখে আসছে বলতে জানি, তো আপনার 4 তারিখে আসেন, ওরাই বলে দিল। ওরা কি করে দেবেন? আমি 21 তারিখে আমি টোকেন নিয়ে গেছি, এখন আমার কিছু হয়নি। দুপুর 1:30 নাগাদ পরিস্থিতি সামলে ভিসার মেয়াদ বিবেচনায় 1,500 টোকেন দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। এই যে ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ যে কলামে আছে এখানে, এই ভিসার মেয়াদ, যার ভিসার মেয়াদ শেষ সবার আগে শেষ হবে, ঠিক আছে? ওনারা এখানে সমস্ত নাম্বার এই ফর্মগুলো জমা নেবেন। ওদিকে নানা আশ্বাস দিয়েও মানানো যাচ্ছে না মতিঝিলে বিমানের টিকিটের জন্য অপেক্ষারত প্রবাসীদের। ধারাবাহিকভাবে সবাইকে দেওয়া হবে, আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন না প্লিজ। ভিসার মেয়াদ বিবেচনায় টোকেন দেওয়ার কথা থাকলেও সেখানে তৈরি হয়েছে নতুন সংকট। আমাদেরকে দেয়নি, আমাদের ফিরতি ফ্লাইট ছিল আগস্টে, বলছে আপনারা পরে যান, এপ্রিলের টিকিট দেওয়া হবে। পরে আসছে, এখন তার পাইতেছে না। 7 মাসের ভিতরে 2 মাসের রেনু করা হয়েছে। এখন কফিলের সাথে যোগাযোগ করছে, কফিলে বলতেছে যে যদি এখন না আসস তাহলে আমি ক্যান্সেল করে দেব। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে করোনায় দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরত যাওয়া নিয়ে অচল অবস্থা কাটছে না। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ এবং মতিঝিলে আছেন হরিপদ সাহা। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। শুরুতে যাব কারওয়ান বাজারে সাদাত রহমতুল্লাহর কাছে। সাদাত। ফয়সাল, বিশৃঙ্খলা কিন্তু পিছু ছাড়ছে না সৌদি যাত্রীদের। সকাল থেকে তারা এসেছিলেন এই রাজধানীর কারওয়ান বাজারে, যে পূর্ব নির্ধারিত ডেট ছিল আজকে, যে আজকে সেখান থেকে টোকেন দেওয়া হবে, সেই তারিখ অনুসারেই কিন্তু এসেছিলেন কারওয়ান বাজারে সাউদি এয়ারলাইন্সের সামনে। কিন্তু সকালবেলা আমরা দেখেছি যে প্রথম
কিছুক্ষণ টোকেন দেওয়া শুরু করার পরই শুরু হয়েছে বিশৃঙ্খলা। প্রথমে কয়েক দফা কিন্তু এই গেট ভেঙে তারা প্রবেশ করেছে, শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমরা দেখেছি যে সোনারগাঁর যে কয়েকটি গেট ছিল প্রত্যেকটি গেটই শেষ পর্যন্ত খুলে দিতে বাধ্য হয়েছে। এরপর তারা এখানে অবস্থান নিয়েছে। এই অবস্থার মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকজন জ্ঞান হারিয়েছে, কারণ প্রচণ্ড গরম, একদিকে গরম অন্যদিকে এই মানুষের উপস্থিতি, সব মিলিয়ে এখানে একটা হজবরল অবস্থা সৃষ্টি হয়েছে, অনেকে এখানে জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ আগে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যারা এই সৌদি প্রবাসী রয়েছে তাদের হাতে একটা ফর্ম দেওয়া হয়েছে, যেই ফর্মে পূরণ করার মধ্য দিয়ে কার ফ্লাইট কবে, অর্থাৎ যাদের ভিসার মেয়াদ আগে আগে শেষ হয়ে যাচ্ছে তাদেরকে সেই ভিত্তিতে ফর্ম পূরণ করার কথা বলছে। একটি ফর্মে 20 জন করে পূরণ করার কথা বলা হয়েছে, কিন্তু সেই ফর্ম নিয়ে শুরু হয়েছে আবারও বিশৃঙ্খলা। আপনি জানেন যে এখানে কয়েক হাজার মানুষ এখানে অপেক্ষা করছে যে পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে এসেছিলেন, কিন্তু একটি ফর্মে যখন 20 জনের বেশি 20 জন ফিল আপ করতে গিয়েছেন সেখানে কিন্তু বিশৃঙ্খলা, সেই ফর্ম নিয়ে টানাটানি এ প্রান্ত থেকে ও প্রান্ত, অর্থাৎ পুরো রাজধানীর এই সৌদি এয়ারলাইন্সের সামনে যে মানুষের অবস্থান বা বিশৃঙ্খলা সেটি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত চলছেই। এখন সৌদি এয়ারলাইন্স বলছে যে তাদের এই ফর্ম পূরণ করার পর আবার যখন জমা দিবে তখন সেখান থেকে যে ফোন নাম্বার এবং ভিসার মেয়াদ যাদের শেষ হয়ে গেছে তাদেরকে ক্রমান্বয়ে ডেকে তাদের হাতে কিন্তু টিকিট দেওয়া হবে। অর্থাৎ আজকে কতগুলো এই টোকেন বা টিকিট দেওয়া হয় সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। সবার হাতে হাতে কিন্তু পৌঁছে গেছে ফর্ম এবং সবাই কিন্তু এখন ফর্ম ফিল আপে ব্যস্ত রয়েছেন। কেউ কেউ ফর্ম ফিল আপ করছেন, কেউ কেউ ফর্মই এখন পর্যন্ত পাননি, এবং এই ফর্মের মধ্যে ফিল আপের পর সৌদি এয়ারলাইন্স সেটি জমা দিবে, জমা দেওয়ার পর তাদেরকে সেই ক্রম অনুসারে কিন্তু নেওয়া হবে। আপনি জানেন যে এরই মধ্যে এই যে সংকট গত কয়েকদিনের মধ্যেই কিন্তু ক্রমান্বয়ে কিন্তু চলছেই, অর্থাৎ গত 2 সপ্তাহ বেশি সময় ধরে রাজধানীর সোনারগাঁয়ে কিন্তু সৌদি প্রবাসীরা আসছেন শুধুমাত্র টিকিট এবং ভিসার জন্য, কারণ এরই মধ্যে অনেকের ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে, কাজে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সেই অনিশ্চয়তাগুলোর মধ্যেই কিন্তু আজকে সবশেষ সবাই এসেছিলেন যে অন্তত টোকেন দেওয়া হবে। এই বিশৃঙ্খলার এই ছিল আমার কাছে সৌদি এয়ারলাইন্সের টোকেন দেওয়ার যে খবর, তার সবশেষ আমাদের সহকর্মী রয়েছেন হরিপদ শাহ রাজধানীর মতিঝিলে, সেখানকার টিকিট বিক্রির খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাদাত, আমি মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে আছি। আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন টিকিট প্রত্যাশী এবং টোকেন প্রত্যাশী সৌদি প্রবাসীরা। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমরা গত কয়েকদিন ধরেই ফলো আপ করছিলাম বিমান কার্যালয়ে, যেটা দেখেছি যে প্রতিদিনই কিন্তু আমরা মনে করি যে হয়তো আজকে গেলে মানে টিকিট প্রত্যাশী এবং সৌদি প্রবাসীদের সংখ্যা কিছুটা কমবে, কারণ দিন দিন কমারই কথা। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, খোলা চোখে যেটা বোঝা যাচ্ছে, যে পরিমাণ টিকিট এখান থেকে পাওয়া যাচ্ছে এবং সৌদি আরবগামী ফ্লাইট পরিচালিত হচ্ছে, এই মুহূর্তে আমি যতটুকু খবর পেয়েছি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের মোট 20টি ফ্লাইট সপ্তাহে চালু থাকার কথা, এরকম একটি পরিকল্পনার কথা আমরা জেনেছি। তো 20টি ফ্লাইটে আমি এয়ারলাইন্স সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি 8 থেকে 9 হাজার যাত্রী প্রতি সপ্তাহে হয়তো সৌদি আরব যেতে পারবেন। তো এখন লক্ষাধিক সৌদি প্রবাসী বাংলাদেশে আটকা আছেন, সেটা অনেকেই জানেন। তো এই সৌদি প্রবাসীদের সৌদি আরবে ফিরিয়ে নিতে শুধুমাত্র এই 2টি এয়ারলাইন্সের ফ্লাইট দিয়ে বা এই সীমিত সংখ্যক ফ্লাইট দিয়ে কতটুকু সম্ভব হবে সেটা স্বাভাবিকভাবে একটা বড় প্রশ্ন। এবং সৌদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ ছাড়া অন্য কোনো এয়ারলাইন্স, থার্ড পার্টি এয়ারলাইন্স কিন্তু এখন চলছে না। কুয়েত এয়ারলাইন্স বা এমিরেটস বা অন্য যেসব এয়ারলাইন্স সৌদি আরবে চলতো, করোনার বিধিনিষেধের কারণে কিন্তু তারা এখনও অনুমতি পায়নি। তো এ কারণেই টিকিট এবং একটা টোকেনও কিন্তু সোনার হরিণ হয়ে গেছে। একটা টোকেনের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষ অধৈর্য হয়ে, অর্থাৎ তারা কিন্তু দেখা যাচ্ছে যে যখন 20-25 জন প্রধান কার্যালয়ে ঢোকানোর জন্য গেট খুলে দেওয়া হচ্ছে, হুমড়ি খেয়ে পড়ছেন এবং বেগ পেতে হচ্ছে পুলিশের। আমরা সকাল থেকেই কয়েক দফায় একই ঘটনা লক্ষ্য করেছি এবং তারা মনে করছেন যে হয়তো ভিতরে প্রবেশ করলেই তাদের সেই কাঙ্ক্ষিত টিকিট বা টোকেন হয়তো তারা পেয়ে যাবেন এবং তারা তাদের যেই কাঙ্ক্ষিত কর্মস্থলে আবার ফিরতে পারবেন এবং তারা আবারও কাজ করতে পারবেন। অনেকেরই দেখা যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যা এখানে লক্ষ্য করা গেছে, এক একজনের সমস্যা এক এক রকম। অনেকেই এসেছেন যে ফিরতি টিকিট কেটে এসেছেন, কিন্তু ঠিক দেখা যাচ্ছে যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেটে এসেছেন 6 মাস যাওয়ার আগেই, যেহেতু টিকিটের মেয়াদ থাকে 6 মাস ফিরতি টিকিটের, সেই 6 মাস পার হয়ে যাওয়ার সংখ্যায় কিন্তু তারা সেই টিকিট সারেন্ডার করে টাকা তুলে নিয়েছেন। তো তারা পড়েছেন আরও দুর্ভোগে। তো মোটামুটি বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়েই এখানে সময় কাটাচ্ছেন প্রবাসী সৌদি
সৌদি প্রবাসী যারা রয়েছেন টিকিট প্রত্যাশা করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে থেকে। সহকর্মী হরিপদ সাহা সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর মতিঝিল থেকে, তারও আগে সাদাত রহমতুল্লাহ জানাচ্ছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে। করোনার কারণে দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর আজ থেকে সীমিত পরিসরে শুরু হলো পবিত্র ওমরাহ পালন। এতে আপাতত সুযোগ পাচ্ছেন শুধু দেশটিতে অবস্থানরত মুসল্লিরা। এখন গড়ে দৈনিক 6,000 মুসল্লি ওমরাহ করতে পারবেন। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। আসছিলাম ওমরাহ করার জন্য, কি প্রক্রিয়া যায় সেই প্রক্রিয়াটা জানার জন্য। একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সকলকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে, আগের মতো অ্যাভেলেবেল করা যাবে না। আগামী নভেম্বর থেকে ইনশাআল্লাহ আন্তর্জাতিকভাবে সকল মুসলমানই উমরার জন্য আসতে পারবে। তবে এখন প্রাথমিক পর্যায়ে এই উমরার জন্য সীমিত আকারে লোক উমরা করে। 9 বছর পর আবারও চালু হলো সিলেট লন্ডন ফ্লাইট। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে সিলেট থেকে 188 জন এবং ঢাকা থেকে আরও 32 জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় বিমানের সোনার তরী বোয়িং। পুনরায় সিলেট লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীরা খুশি। রেমিটেন্স যোদ্ধাদের বিমানের লন্ডন সিলেট লন্ডন ফ্লাইট চালুর দাবি দীর্ঘদিনের। একবার চালু হয়েছিল, কিন্তু বিমান স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায়। পুনরায় এই রুটে বিমানের ফ্লাইট চালুর জন্য সিলেটবাসীকে 9 বছর অপেক্ষা করতে হয়েছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন এবং লন্ডন থেকে সিলেট আসা যাওয়া এই শুভক্ষণে যাত্রীরা বেশ খুশি। আমরা সিলেট থেকে হিথ্রো এয়ারপোর্ট যাচ্ছি, আমাদের খুবই ভালো লাগছে ও খুবই আনন্দ লাগছে। সিলেট থেকে যাওয়ায় আমরা কষ্ট কম উঠবো, টাকা গিয়া তুইও অনেক কষ্ট। এই ধরনের পদক্ষেপ জেনে আপনারা নিচ্ছেন, খুব আনন্দিত। আমরা চাইবো যে আগামীতে যাতে এরকম ফ্লাইট চালু থাকে, কারণ আমরা তো সিলেটি খুব বেশি আপনার যাত্রীরা থাকে। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, সরকার বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য ঢাকা টরন্টো সহ নতুন নতুন রুট চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই সরাসরি ফ্লাইটে সিলেটবাসী এবং যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার। এখন থেকে সিলেটবাসী লন্ডন যেতে আর কষ্ট করে ঢাকা যেতে হবে না। ইতিমধ্যেই বাংলাদেশ বিমান জাপানে ফিট্রুডন সহ ফ্লাইট অপারেট করার অনুমতি পেয়েছে এবং অতি দ্রুত আমরা ঢাকা থেকে টরন্টো বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। চলতি মাসের 28 তারিখ থেকে প্রতি বুধবার সিলেট লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট চলাচল করবে। সময় সংবাদ, সিলেট। দীর্ঘ 6 মাস পর আবারও পর্যটক মুখর বগুড়ার মহাস্থানগড়। দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন দর্শনার্থীরা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। করোনাকালে অনলাইনে শুরু হলো একাদশ শ্রেণীর ক্লাস। সকালে ঢাকা কলেজে অনলাইনে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। তবে কলেজ জীবনে প্রথম দিনের ক্লাস নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে না করতে পারার আক্ষেপ ছিল শিক্ষার্থীদের মাঝে। এদিন অনলাইনে যুক্ত হতে নানা সমস্যার মুখোমুখি হতে হয় অনেককেই। শিক্ষা জীবনের নতুন পর্যায়ে নতুন ক্লাস, নতুন বন্ধু, কিন্তু নিউ নর্মাল লাইফে পাল্টে দেয়া বাস্তবতায় সদ্য স্কুল গণ্ডি পেরোনো শিক্ষার্থীরা যাত্রা শুরু করলো গুগল মিট, জুম ও ফেসবুক লাইভের মতো অনলাইন প্ল্যাটফর্মে। আক্ষেপ ছিল প্রথম দিন কলেজ ক্যাম্পাসে না যেতে পারার। নতুন ক্যাম্পাসটা আসলে খুব মিস করতেছি। নতুন ক্যাম্পাস শুনছি সুন্দর, কিন্তু ক্লাস করতে পারতেছি না। অনলাইন ক্লাস একটু অন্যরকম লাগতেছে, কারণ সরাসরি ক্লাস হলে একটু বুঝে বেশি, কিন্তু এখানে বুঝতেছি না। সঙ্গে ছিল ডাটা সমস্যা, ঠিকমতো শুনতে না পারা, শিক্ষকদের সাথে যোগাযোগের সমস্যা সহ নানা বিড়ম্বনা। প্রথম যে আইডি দিছিল সেটাতে ঢুকতে পারিনি, তারপর গ্রুপে আরেকটা নতুন আইডি দিছি, আইডিতে ঢুকছি। ঢোকার পর ক্লাস ভালোই হচ্ছিল, কিন্তু হঠাৎ করে গানের শব্দ আসতো অথবা ম্যাথ বুঝে যাইতেছে না, স্যারকে ক্লিয়ারভাবে বুঝে যাইতেছে না। অনেকে গুগল মিটে কানেক্ট করতে গিয়ে দেখতেছে যে ওদের মোবাইলে কানেক্ট হচ্ছে না, তো কিভাবে কানেক্ট করতে হবে সেই সম্পর্কে আর কি তারা জানে না, কারণ তাদের এই সম্পর্কে কোনো জ্ঞান নেই। হয়তো কারো স্মার্টফোনই নেই, কিন্তু সে কিন্তু চাইলে একটি কারো কাছ থেকে কোনো ফ্রেন্ডের কাছ থেকে শেয়ার করে হলেও সে অনলাইনে ক্লাসটি ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে অফ মোডে দেখতে পারে। ঢাকা কলেজে অনলাইনে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের বদলে ফেলে দক্ষ হয়ে গড়ে উঠতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। আমার মানবিকতা, আমার সততা, দেশের প্রতি ভালোবাসা,
আর এগুলো সব চর্চার ব্যাপার। এগুলো কিন্তু এমন নয় যে একটা বইয়ের মধ্যে পড়িয়ে দিলাম আর আমি শিখে ফেললাম। গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশ ভর্তি কার্যক্রম শুরু হয়। অন্য বছরে ১ জুলাই থেকে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হলেও এবার করোনা ভাইরাস মহামারীর মধ্যে এই শ্রেণীতে দেরিতে শিক্ষার্থীরা ভর্তি হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যের চতুর্থ শ্রেণীর কর্মচারী আফজাল ও তার স্ত্রীর নামে অবৈধ সম্পদের তদন্তে বেরিয়ে আসছে কেঁচো খুঁড়তে সাপ। অঢেল সম্পদের মালিক এই দম্পতির অস্ট্রেলিয়া ও কানাডায় বিলাসবহুল দুটি বাড়ির খবর পুরনো হলেও দুদকে জিজ্ঞাসাবাদ শেষে এবার পাওয়া গেছে দেশ দুটিতে আফজালের 18টি ব্যাংক অ্যাকাউন্ট, রয়েছে আরও 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এদিকে নকল N95 মাস্ক কাণ্ডে অভিযুক্ত JMI এর কর্ণধার আব্দুর রাজ্জাককে 5 দিনের রিমান্ডে আনা হয়েছে দুদকে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। স্বাস্থ্যের চতুর্থ শ্রেণীর কোটিপতি কর্মচারী বলতেই এখন আফজাল হোসেনের নাম। তার স্ত্রী একই অধিদপ্তরের শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার স্টেনোগ্রাফার রুবিনা খানমেরও ঢাকায় রয়েছে বেশ কয়েকটি বাড়ি। আফজাল গত 1 বছরে সপরিবারে বিদেশ সফর করেছেন 28 বারের বেশি। আফজাল দম্পতির নামে রাজধানীর উত্তরায় 13 নম্বর সেক্টরের 11 নম্বর রোডে 3টি 5তলা বাড়ি ও একটি প্লট রয়েছে। 16 নম্বর রোডে রয়েছে 5তলা বাড়ি। এছাড়া রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় ও ফরিদপুরের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের অঢেল সম্পদ। টাকার অঙ্কে 263,76,81,175 টাকার সম্পদ ও অর্থ পাচার করেছেন এই দম্পতি, যার মধ্যে আফজালের বিরুদ্ধে 20,74,32,032 টাকা অর্থ পাচার, পাশাপাশি 4,79,34,449 টাকার অবৈধ সম্পদ রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত 26 আগস্ট আফজাল আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ পরিপ্রেক্ষিতে 2 মামলায় 20 দিনের রিমান্ড চাইলে 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জিজ্ঞাসাবাদের পর দুদক সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়া ও কানাডায় স্বাস্থ্যের কেরানি আফজালের বিলাসবহুল দুটি বাড়ি ছাড়াও 18টি ব্যাংক হিসাব পেয়েছে দুদক। তার তত্ত্বাবধানে চলে 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠানও। আফজাল দম্পতির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত শেষে গত বছরের 27 জুন পৃথক 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আমদানির শুল্ক বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে ফলের বাজারে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন দাম বেশি দিয়ে কিনে নিতে হচ্ছে, তাই খুচরা বাজারেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এটি দেশের সবচেয়ে বড় ফলের বাজার বুড়িগঙ্গা তীরের বাদামতলীর চিত্র। প্রতিদিন মধ্যরাত থেকে দিনভর ফলের বিক্রি হয় এখানে। হাকডাকে সরগরম পুরো এলাকাটি মুখর থাকলেও তীব্র যানজটে ভোগান্তি নিত্যদিনের সঙ্গী। যানজটটা আমাদের প্রতিদিনই লেগে থাকে। যানজটের বিকল্প হলো যদি সরকার চায়, যদি বিকল্প রাস্তা করিয়া দেয় সাইডে দিয়া, তাহলে সুবিধা হয়। করোনার কারণে প্রায় 3 মাস বন্ধ থাকার পর প্রাণ ফিরেছে বাদামতলীতে, তবে আগের চেয়ে বিক্রি কম। তার উপর আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে দামে। 25 টাকা কেজিতে মাল কিনতেছি আমরা, কিন্তু বাংলাদেশে আইসা ওইটার গভর্নমেন্ট ট্যাক্স দিতে হয় 32 টাকা কেজি, তারপরে গাড়ি ভাড়া, অনেক খরচ। এখান থেকে পাইকারি দামে ফল কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন ব্যবসায়ীরা। করোনার সময় ব্যবসা মন্দ থাকলেও এখন বিক্রি কিছুটা বেড়েছে। করোনার আগে ভালো বেচা কিনে হইতো, বাইরেও মাল টাল টানতো, কিন্তু করোনার পরে এখন ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে অসুবিধা। মাছ জিনিসের যে দাম হওয়ার কথা কিন্তু সে দাম না, তার থেকে দাম একটু বেশি। মালটা 2200 থেকে 2250, আপেল 2400 থেকে 2800, আম প্রতি কেজি 300, বেদানা কেজি 160 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে। প্রতিদিন অন্তত 100 খানেক ট্রাকে ফল আসে বাদামতলীতে। সানবীর রূপল, সময় সংবাদ। অবৈধ সঁতি জালে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে বারবার ভয়াবহ ভাঙনের মুখে পড়ছেন আত্রাই পাড়ের মানুষ। দফায় দফায় বসত ভিটা সহ সব হারিয়ে নিঃস্ব হচ্ছেন তারা। আল মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। চলতি বছরের জুলাইয়ে আত্রাই নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হন নাটোরের কয়েক হাজার পরিবার। ওই সময় স্থানীয়দের ক্ষোভের মুখে উচ্ছেদ করা হয় সতীজাল। কিন্তু মাস পেরোতেই আবারও আত্রাইয়ের সিংড়া অংশে ঘন ঘন সতীজাল দিয়ে চলে মাছ শিকার। গত কয়েকদিনের ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি হারিয়েছেন 5 শতাধিক পরিবার। বারবার নিঃস্ব হওয়া মানুষের মূল কারণ সতীজাল উচ্ছেদে ব্যর্থ হয় প্রশাসন।
অবশেষে মাঠে নামেন খোদ স্থানীয় সংসদ সদস্য। তবে এতেও আশ্বস্ত হতে পারছেন না সাধারণ মানুষ। প্রতিবাদ করলে হামলার শিকার হতে হয় ভুক্তভোগীদের। নদীর ধার দিয়ে বাঁশ দিয়ে বেড়া দিয়ে তারপরে নেট নামাই দিয়ে বন্ধ করেন, যে স্রোত বন্ধ করে দেওয়ার পর ওই জায়গায় জাল ধরে। এই সুতির কারণে এই নদীর ভাবমূর্তি খারাপ হয়ে বাড়িঘর ডুবে যেখানে সেখানে ভাঙ্গে ঢোর হয়ে বাড়া যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন বাঁশ সহ বিভিন্ন উপকরণ দিয়ে অবৈধভাবে নদীতে বাঁধ দিয়ে স্থাপন করা হয় সতীজাল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে রূপ নেয় বন্যায়। খালগুলো দখল করে মাছ শিকার করছে, আর এই অবাধে সুতি দেওয়ার কারণে নদীর গভীরতাটা কমে গেছে। এর জন্য কিন্তু চলন বিলের যে জীব বৈচিত্র্যের কথা আমরা বলি, এই জীব বৈচিত্র্য কিন্তু হুমকির মুখে পড়েছে। অবশ্য স্থায়ীভাবে সমস্যার সমাধানে সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের। প্রকল্পের আওতায় আমরা নাটোর জেলায় বিভিন্ন জায়গার যেগুলা খাল আছে এগুলা খাল খননের আমরা প্রস্তাবনা দিয়েছি। এই খালের দৈর্ঘ্য সব মিলায় প্রায় 400 কিলোমিটারের উপরে। বাধা সৃষ্টিকারী যে সমস্ত জাল আছে বা অন্য যে কোনো উপাদান থাকে আমরা সেটিকে অপসারণ করে এই আত্রাই নদীকে আমরা একদম মানে পানি চলাচলের জন্য একদম উন্মুক্ত করে দেব। বন্যা ও ভয়াবহ ভাঙনের মুখে শনিবার 70টি সতীজাল উচ্ছেদে কাজ শুরু হয়। এ পর্যন্ত সরিয়ে নেওয়া গেছে মাত্র 10টি। সময় সংবাদ, নাটোর। জানাবো দেশের বাইরের খবর। করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্থানীয় সময় শনিবার নতুন এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন দ্রুত নির্বাচনী প্রচারণায় ফেরার বিষয়ে আশাবাদী তিনি। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন ঝুঁকিপূর্ণ সময় পার করছেন ট্রাম্প। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের মনোনয়ন নিয়ে তুমুল বিরোধিতার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কে জানতো সেই বিচারক মনোনয়নের অনুষ্ঠানই কাল হবে তার জন্য। ওই অনুষ্ঠানের পরেই করোনার লক্ষণ দেখা দেয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির। আক্রান্ত হন সেখানে যোগ দেয়া আরও অন্তত 8 থেকে 10 জন। এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, তবে কি তিনি কোভিড আক্রান্ত হয়েই বাইডেনের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নিয়েছিলেন? এদিকে ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে এক এক সময় এক এক খবর পাওয়া যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন প্রেসিডেন্টের শারীরিক অবস্থার অবনতি হয়নি, স্থিতিশীল রয়েছে। বলা হয়েছে পরবর্তী 48 ঘন্টা ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতির মধ্যেই শনিবার হাসপাতাল থেকে ভিডিও বার্তা দেন 74 বছর বয়সী ট্রাম্প। বলেন তিনি ভালো আছেন, তবে পরবর্তী কয়েকটা দিন সবার জন্যই হবে আসল পরীক্ষা। I came here, wasn't feeling so well. I feel much better now. এদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রিপাবলিকান দলের সব ধরনের প্রচারণা ও কর্মসূচি বাতিল করা হয়েছে। উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরাও। আশা করছি উনি এখন হয়তোবা উপলব্ধি করতে পারবে যে এটা আসলে সবার জন্য, আমাদের সবার জন্যই একটা ডেঞ্জারাস কন্ডিশন ছিল। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে এবং দেখতে হবে যে নির্বাচন হবে কি না হবে। এদিকে প্রেসিডেন্টের করোনায় আক্রান্ত হওয়ার পরবর্তী ঘটনা প্রবাহে হোয়াইট হাউসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসুস্থতার কারণে শারীরিকভাবে প্রচারণার সক্ষমতা হারালে নির্বাচন কি হবে? এ মাসেই যে 2টি নির্বাচনী বিতর্ক রয়েছে তাও হবে কিনা, এসব নানা বিষয় এখন ঝুলে আছে অনিশ্চয়তায়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইন্ডিয়ানাপলিস, ইন্ডিয়ানা। এদিকে সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুঃখ প্রকাশ করে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দেয়া সেই চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, পুরো বিশ্ব যখন একসঙ্গে এই মহামারী মোকাবিলা করছে তখন মার্কিন প্রেসিডেন্টের আক্রান্ত হওয়ার খবর খুবই দুঃখজনক। শেখ হাসিনা আশা প্রকাশ করে চিঠিতে বলেন, শিগগিরই মেলানিয়া ট্রাম্প সহ মার্কিন প্রেসিডেন্ট সুস্থ হয়ে করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্ব দেবেন। চতুর্থবারের মতো কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বর্তমান ও সাবেক ফুটবলারদের মাঝে। পুনরায় সুযোগ পেয়ে দেশের ফুটবলের জন্য কাজ করবেন সালাউদ্দিন, এমনটাই প্রত্যাশা সবার। কিছু ভুলে গিয়ে হৃদয় দিয়ে ফুটবলার ডেভেলপমেন্টের জন্য একেবারেই হিংসা, বিবাদ, রাজনীতি, সকল ধরনের যে ফুটবলের নেগেটিভ দিকগুলো, কারণ ফুটবল ইনোসেন্ট। ইশতেহারে যদি 50% যদি কেউ পালন করে তাহলে যে ধরনের সমালোচনা এই ধরনের সমালোচনা হবে না।
যারা সমালোচনা করে দ্যাটস লাইক এক্স প্লেয়ার, যারা আলোচনা করে তারা ফুটবলার ভালো চায়। হয়তো মানুষের ভুল ত্রুটি হইতে পারে, সালাউদ্দিন ভাই আমি আশা করি যে সালাউদ্দিন ভাই অনেক কিছু সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে। ন্যাশনাল টিমের আসলে বেতন কাঠামোর যে বিষয়গুলো আছে সেইগুলো যেন আসলে চালু করা হয়, কারণ আমাদের বিগত দিনগুলোতে ন্যাশনাল টিমের ফুটবলারদের আসলে কোনো বেতন কাঠামো ছিল না। করোনার কারণে প্রায় 6 মাস বন্ধ থাকার পর আবারও পর্যটক মুখর হয়ে উঠছে প্রাচীন সভ্যতার নগরী বগুড়ার মহাস্থানগড়। দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন দর্শনার্থীরা। মাজিদ রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। প্রায় 2500 বছরের পুরনো সভ্যতা নগরী পুণ্যবর্ধন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থানটি ছিল মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজাদের প্রাদেশিক রাজধানী। পরে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। প্রতিদিনই এই প্রাচীন সভ্যতার নিদর্শন দেখতে দেশি বিদেশিরা ভিড় জমাতো, কিন্তু করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর গত 16 সেপ্টেম্বর থেকে আবারও পর্যটক মুখর হচ্ছে। দীর্ঘদিন পর আসতে পেরে খুশি দর্শনার্থীরা। করোনার কারণে বোরিং লাগতেছিল, তাই একটু ঘুরতে আসলাম, ঘুরে খুব ভালো লাগলো। অনেকদিন পর সুযোগ পেয়ে আজ আমরা এখানে আসলাম, ঘুরলাম, খুবই ভালো লাগলো। এখানে অনেক ভালো লেগেছে, আমি জাদুঘর দেখেছি, বাগান দেখেছি, বিভিন্ন রকমের পাথরের মূর্তি, আসলে খুব ভালো লাগছে এবং এসে আমার খুব নিজেকে ধন্য মনে হচ্ছে। বন্ধের কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে স্থানীয়ভাবে এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। বেহুলার বাসরঘর বন্ধ ছিল করোনার কারণে, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। আবার যাতে আগের মতো এই অবস্থা ফিরে আসে এবং এই পর্যটকগুলো জমজমাটভাবে তারা এলাকাগুলো পরিদর্শন করে, সরকারিভাবে এটা ব্যবস্থা করবেন, এটা আমাদের চাওয়া। কর্মকর্তাদের আশা শীঘ্রই আগের মতো দেশি বিদেশি পর্যটকে মুখর হয়ে উঠবে। পূর্বের যে দর্শনার্থীগুলো ছিল সেই পরিমাণ দর্শনার্থী এখন আর আসছে না। করোনা ভাইরাসের প্রকোপটা আরও কমে গেলে আমরা আশানুরূপ দর্শনার্থী পাবো এবং সরকার অনেক রাজস্ব এখান থেকে পাবে বলে আমি মনে করি। মহাস্থান প্রত্নতত্ত্ব বিভাগ করোনার আগের 6 মাসে দর্শনার্থী থেকে রাজস্ব আয় করেছিল 90 লাখ, আর গত 13 দিনে আয় হয়েছে 1,90,000 টাকা। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সৌদি প্রবাসীদের ভিড় সামলাতে পুলিশের লাঠিপেটা। টিকিটের জন্য টোকেন নিতে সাউদিয়া ও বিমান কার্যালয়ে উপচে পড়া ভিড়। সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালু। এবং অনলাইনে শুরু হলো একাদশ শ্রেণীর ক্লাস। কলেজ ক্যাম্পাসে না যেতে পারার আক্ষেপ শিক্ষার্থীদের। প্রথম দিনে কারিগরি ত্রুটির অভিযোগ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।